আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যেখানে আপনারা এমন একটি মেয়েকে দেখতে পাবেন যার কাছে টাকাই ফার্স্ট প্রায়োরিটি এবং ভালোবাসা তার কাছে মূল্যহীন। হঠাৎ করে তার কাছে এমন একটি সুযোগ আসে যার মাধ্যমে সে প্রমোশন পেয়ে আরো বেশি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেই প্রমোশনটা পেতে হলে তাকে বিবাহিত হতে হবে। তবে সে তো বিবাহিত নয়, সে প্রেম ভালোবাসা কোনো কিছুতেই বিশ্বাস করে না, এই জন্য তার কোনো বয়ফ্রেন্ডও নেই। কিন্তু সে প্রমোশনের জন্য এমন একটি সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না। আর ঠিক তখনই সে একটা দুর্দান্ত প্ল্যান করে। সে একটা ছেলেকে টাকার বিনিময়ে তার নিজের স্বার্থের জন্য ফেক ম্যারেজ করবে, কিন্তু ফেক ম্যারেজ করার ফলে তাদেরকে অবশ্যই একসাথে থাকতে হবে। আর এই একসাথে থাকতে থাকতে মেয়েটিকে ছেলেটিকে সত্যিকারের ভালোবেসে ফেলবে, নাকি সে শুধুমাত্র টাকার স্বার্থেই ডুবে থাকবে। তো শেষ পর্যন্ত কি হতে চলেছে এই গল্পে সেটা জানতে হলে আপনাকে আজকের এই ড্রামাটি শেষ পর্যন্ত দেখতে হবে। জীবনে ভালোবাসাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি টাকাটা বেশি গুরুত্বপূর্ণ সেটার একটা পরিচ্ছন্ন রিয়েলাইজেশন পাবেন আজকের এই ড্রামাতে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই মূল চরিত্র হেয়ং এর সঙ্গে। আজ সে এসেছে তার এক্স বয়ফ্রেন্ড ইউজের বিয়েতে। চোখে ঠান্ডা ভাব, মুখে একরকম উদাসীনতা, কিন্তু ভিতরে ভিতরে চলছে হিসেব নিকেশ। হেয়ং মনে মনে ভাবে এই বিয়েতে গিফট হিসেবে কত টাকা দিলে পরে নিজের বিয়েতে সেই টাকা ফেরত পাবো। কোরিয়ার বিয়েতে গিফট মানেই হচ্ছে নগদ টাকা, কিন্তু হেয়ং ভাবে বিয়ে আসলে একটা জোয়ার, এতে টিকে থাকা সহজ নয়। যাকে আজ টাকা দিলাম সে হয়তো কাল দেশে থাকবেই না, কেউ মারা গেলেও তো টাকা ফেরত আসে না। তাহলে আমি যদি আজকে কারো বিয়েতে টাকা দেই তাহলে সে কি পরবর্তীতে আমার বিয়েতে টাকা দিবে? মানে আমার টাকাটা উসুল হবে, তার মানে হচ্ছে লস। যে আগে টাকা দেয় তারই লস, আর আমি লসকে ঘৃণা করি। এরপর আমরা দেখতে পাই হেয়ং এর ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাক। শৈশব থেকে তার মাথায় লাভ লসের হিসেব ঘুরতো সব সময়। তার মা ছিলেন একজন ফোস্টার কেয়ার গিভার, বাড়িতে অনাথ শিশুদের এনে যত্ন নিতেন, কিছুদিন পর পাঠিয়ে দিতেন অনাথ আশ্রমে। হেয়ং এটা একদমই সহ্য করতে পারতো না। তার কাছে মনে হতো মায়ের ভালোবাসা ভাগ হচ্ছে, সে নিজের কিছু অন্য কারোর সঙ্গে শেয়ার করতে চাইতো না। এই ভাগ ব্যাপারটা তার ছোটবেলা থেকেই একদম অপছন্দ। দৃশ্য বদলায়, হেয়ং ইউজের বিয়েতে তাকে কংগ্রাচুলেট করে, তবে মনে মনে বলে আমাকে ছেড়ে 6 মাসও হয়নি আর ততদিনে হারামিটা বিয়েও করে ফেলেছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়, স্ক্রিনে ভেসে ওঠে কাপলের বিভিন্ন ছবি। হঠাৎ একটি ছবিতে লেখা আওয়ার 1 year অ্যানিভার্সারি। হেয়ং তো 1 বছরের প্রেম, 6 মাস আগেই তো আমি ব্রেকআপ করেছি, তাহলে এই হিসেব। সাথে সাথে হেয়ং বুঝে যায় ইউজে তাকে ঠকিয়েছে। ব্রেকআপের সময় সে বলেছিল তোমার প্রতি আর রাগের মতো অনুভূতি আসে না। কাঁদতে কাঁদতে হেয়ং এর সামনে অভিনয় করেছিল, কিন্তু হেয়ং চলে যাওয়ার পর ইউজে যেন হালকা হয়ে যায়। তাকে ভুলে খুব সহজে অন্যের সঙ্গে সম্পর্ক গড়েছে। এই সত্যিটা বুঝে হেয়ং একেবারে হাইপার হয়ে যায়। মাথায় তীব্র রাগ, মন ভরা অপমান। হঠাৎ সে টেবিল থেকে একটা চাদর তুলে নেয়, গায়ে জড়ায়। ফুলের টপ থেকে ফুল নিয়ে ব্রাইট সেজে নিজে স্টেজে উঠে যায়। মিউজিক থেমে যায়, হেয়ং গর্জে ওঠে। সে বলে তুই সাহস পেলি কিভাবে আমাকে চিট করার? তারপর অদ্ভুত অঙ্গভঙ্গিতে ছবি তুলে সবার সামনে স্ক্যান্ডেল। কিন্তু হঠাৎই সব মিলিয়ে যায়। আমরা বুঝতে পারি সবই ছিল হেয়ং এর কল্পনা। বাস্তবে সে স্টেজে ওঠে না, বরং সে কেবল ফুলের বুকেট ধরতে পারে। সবার জানা মতে বুকেট ধরলে পরের বিয়ে নাকি তারই হয়। এইরকম এক তির্যক ইঙ্গিতের মধ্যে দিয়ে আমরা এবার দেখতে পাই গল্পের প্রধান মেল লিড কিম জিওককে। জিওক এসেছে এক কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু অতিরিক্ত সততার কারণে শুধু সে না বাকিদেরও চাকরি হয় না। সে দুঃখিত মুখে সবার কাছে ক্ষমা চায়। জিওক খুবই সাধারণ আর সৎ ছেলে। বর্তমানে সে একটি জেনারেল স্টোরে কাজ করে, সাদামাটা জীবনযাপন তার। অন্যদিকে হেয়ং এর মা নিসন আক্রান্ত ডিমেনশিয়ায়, তাকে রাখা হয়েছে নার্সিং হোমে। ডিমেনশিয়া অসুখটি আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই অসুখটা হচ্ছে যাদের স্মৃতি ভোলার রোগ থাকে, মানে যারা খুব সহজেই সব স্মৃতি ভুলে যায়, তাদেরকেই এক কথায় ডিমেনশিয়ার রোগী বলা হয়। তো হেয়ং এখন থাকে তার 2 পালক বোন জায়ন আর হিং এর সঙ্গে। জায়ন হচ্ছে একজন রাইটার, তবে সে শুধু লেখে 18+ গল্প, আর হিং হচ্ছে একজন ভয়েস অ্যাক্টর, অডিও ড্রামা তৈরি করে। হেয়ং ঘরে ঢুকে তাদের বলে ইউজে আমাকে চিট করেছে। তারা মজা করে বলে তুই ইউজের মাথাটাকে কেটে এনেছিস নাকি? কিন্তু তারা দেখে হেয়ং আসলে ইউজের বিয়ে থেকে ফুলের বুকেট নিয়ে এসেছে। হেয়ং আফসোস করে বলে আমি কেন তাকে বিয়ের গিফট হিসেবে টাকা দিলাম রে? আসলে এই প্রথম না, হেয়ং আগেও অনেক
অনেক ব্রেকআপ করেছে, কারণ তার মনে হয়েছে সে সবসময় কোনো না কোনো ভাবে লস করছে। আর এবার শুরু হয় জায়ন আর হেউকের কথার ধারা। তাদের একদমই বনতো না, যেন তারা জন্মশত্রু। পরবর্তীতে পরিচয় হয় উলুবে এডুকেশন নামক একটি সফটওয়্যার কোম্পানির সিইও মিস্টার বুকের সাথে। তার স্ত্রী মিস বুক দিনরাত জায়নের 18+ গল্পে ডুবে থাকেন। তাদের ছেলে বক গিউ কোম্পানির প্রেসিডেন্ট। বাবা তাকে বলে 1 বছরের মধ্যে কোম্পানিকে ফার্স্ট র্যাঙ্কে না আনতে পারলে সবকিছু কেড়ে নেব। গিওর সেক্রেটারি হাজনুন এই জব করতে চায় না, তবুও গিউ তাকে জোর করে সেক্রেটারি বানিয়ে রেখেছে। এই কোম্পানিতে কাজ করে হিয়ং ও ইউজে। হিয়ং একসময় ইউজের কাছে বিয়ের টাকার হিসেব চায়। ইউজের রেগে বলে, তোর মতো হিসেবি মেয়ে আমি জীবনে দেখি নাই। হিয়ং মুচকি হেসে মনে মনে বলে, হিসেবি আমি? হিসেব তো তুই করেছিস। আসলে একবার মাতাল অবস্থায় ইউজে তাকে বলেছিল, তোমার অসুস্থ মা, তার দায়িত্ব শুধু তোমাকেই নিতে হবে। এই কথাতে হিয়ং সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক আর টিকবে না। এসব খবর শুনে পাশ থেকে দাঁড়িয়ে থাকা জিওক সব বুঝে ফেলে। হিয়ং ইউজিকে হুমকি দেয়, যদি টাকা ফেরত না দিস আমি তোর ওয়াইফ আইরিনকে সব বলে দিব, কারণ আইরিনও এই একই অফিসে কাজ করে। ঘাম ছুটে যায় ইউজের। দৌড়ে গিয়ে দেখে হিয়ং আসলে আইরিনের জন্য গিফট এনেছে। ইউজের অবস্থা নাজেহাল। সে বলে, এখন আমার হাতে টাকা নাই, সব ক্রেডিট কার্ড আইরিনের হাতে। তবে সে প্রতিশ্রুতি দেয়, তোমার বিয়ের সব টাকা আমি দিব। এরপর জানা যায় কোম্পানিতে নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, নতুন আইডিয়া কনস্টেন্স, যেখানে কর্মচারীরা কোম্পানির জন্য নিজেদের মতামত শেয়ার করবে। বেস্ট আইডিয়া দাতাকে টিম লিডার করা হবে এবং সেই সিইও এর সঙ্গে ডিনার করার সুযোগ পাবে। কোম্পানির প্রতিযোগিতার কথা শুনে হিয়ং উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে চ্যালেঞ্জ নিয়ে বলে, এই কনস্টেন্সে আমি অবশ্যই অংশ নেব। কিন্তু তার কলিগ হেসে বলে, তুমি জয়ী হতে পারবে না হিয়ং, এই বোধে তো আজ পর্যন্ত কোনো সিঙ্গেল মেয়ে জায়গা পায়নি। হিয়ং চমকে ওঠে। কেন? সে জানতে পারে তাদের কোম্পানিতে সেক্রেটারি বা টিম লিডার পদের জন্য পছন্দ করা হয় হয়তো ছেলেদের, না হয় বিবাহিত মেয়েদের। হিয়ং মুখে বিরক্তির চাপ নিয়ে বলে, এই জন্যই তো বলি সব সেক্রেটারি ছেলেই কেন। তখন তার কলিগ ব্যাখ্যা করে, এটা আসলে সিইও এর স্ত্রী মিস বুকের দেওয়া নির্দেশ। একসময় সিইও তার সেক্রেটারির সঙ্গে মানে একটু বেশি কাছাকাছি চলে গিয়েছিল, তাই এখন থেকে সব সেক্রেটারি হতে হবে ছেলে, যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। এমনকি প্রেসিডেন্ট বক গিওর সেক্রেটারিও একজন ছেলে, যাতে সেও অফিসে আকাম কুকাম না করতে পারে। এই কথা শুনে হিয়ং হতাশ ও রেগে যায়। সেভাবে মানে আমি শুধু বিবাহিত না বলেই প্রমোশনের এই সুযোগটা পাবো না? সে বলে, না, এটা আমি কিছুতেই হতে দেব না। মাথায় আগুন নিয়ে হিয়ং রওনা হয় জিওকের জেনারেল স্টোরে। সে গিয়ে ড্রিঙ্কস নিয়ে একের পর এক খেতে থাকে। মনে মনে ফুঁসে ওঠে, সবাই শুধু স্ট্যাটাস দেখে, আমি কি পারি না সেটার দামই নেই। হঠাৎ হিয়ং জিওকে অদ্ভুত ভাবে দেখতে থাকে। জিওক এগিয়ে এসে জিজ্ঞেস করে, কিছু লাগবে? হিয়ং উত্তর দেয়, একটা স্বামী লাগবে। আর তখনই সে জিওককে প্রপোজ করে, তাহলে তুমি হয়ে যাও আমার স্বামী। জিওকের চোখ কপালে ওঠে। সে তো একেবারে বলে, আমার গ্র্যান্ডমা সবসময় বলতো সুন্দর, ভদ্র আর সুশীল মেয়েকেই বিয়ে করতে হবে। হিয়ং মুচকি হেসে বলে, সেই সুন্দর সুশীল মেয়ের নামই হচ্ছে হিয়ং, মানে আমি। জিওক রেগে হিয়ংকে তার এক আকামের কথা মনে করিয়ে দেয়। সেদিন এই দোকান থেকে কে জানি অনেকগুলো ক্যান আর কন্ডেস কিনেছিল, সেই দিন আমি ছিলাম ক্যাশিয়ারে। হিয়ং মাথা নিচু করে হেসে ফেলে। দৃশ্য কাটে অফিসে। আইজিন হিয়ংকে দেখা করতে বলে। হিয়ং রওনা হয় তার রুমের দিকে। পথে তার কলিগ সাবধান করে, আইরিন কিন্তু প্রেসিডেন্ট কিওর ঘনিষ্ঠ বন্ধু, সম্পর্ক খারাপ করো না। হিয়ং ভাবতে থাকে, তাহলে কি সে আমাদের পুরনো সম্পর্কটা জেনে গেছে? তার মনে হয় আইরিন হয়তো রেগে গিয়ে তাকে কফি ছুঁড়ে মারবে, কিন্তু না, এই সবই ছিল হিয়ং এর কল্পনা। বাস্তবে আইরিন খুব স্বাভাবিকভাবে তাকে ডেকে নেয়, তাকে জানায় তারা দুজনেই কোম্পানির কনস্টেন্সে একই আইডিয়া সাবমিট করেছে, তাই ফাইনাল সাবমিটের আগে একজনকে হয় প্রপোজাল তুলে নিতে হবে অথবা চেঞ্জ করতে হবে। এই কথা শুনে হিয়ং ইউজেকে বলে, তুমি আমার আইডিয়া চুরি করেছো, আর আইডিয়া নিজের নামে চালানো অপরাধ। ইউজে ঠোঁট বাঁকা করে বলে, তুমি এমনিতেও এই কনস্টেন্স জিততে পারবা না, কারণ আমাদের ডিপার্টমেন্টে কোনো সিঙ্গেল মেয়ে নেয় না। এই কথা শুনে হিয়ং জিদের মতো চ্যালেঞ্জ করে। সে বলে, আমি 1 মাসের মধ্যেই বিয়ে করব আর এই কনস্টেন্সটা আমি জিতবো। এই বলে সে আবার যায় জিওকের কাছে। এবার সরাসরি তাকে একটা পার্ট টাইম জব অফার করে। সে বলে, তোমাকে শুধু আমার নকল স্বামী সেজে কিছুদিন থাকতে হবে, কিছুদিনের জন্য একটা নাটক মাত্র। জিওক চুপচাপ শোনে, তারপর সোজা আবার তাকে জানায়, তুমি এখান থেকে চলে যাও। তো এরপর হিয়ং একা বসে আজ পর্যন্ত যতজনের বিয়েতে টাকা দিয়েছে সব গুনতে থাকে। তার চোখের স্বপ্ন এইসব
টাকা তো আমারই, আমি যদি নিজে বিয়ে করি তাহলে সব ফেরত পাবো, আর কনস্ট্যান্সটা জিতলেই প্রমোশনও পেয়ে যাব। ঠিক তখনই হিসাং এসে তার উপরে রেগে যায়। সে বলে, বিয়ে কি কোনো ব্যবসা? এটা এত হিসেবের জিনিস না। হিসাং রেগে চলে যেতে চাইলে জায়ন তাকে থামাতে যায়। তখন হিসাং ফিরে বলে, তুই তো জানিস হেয়ং কখনো আমাদের মেনে নেয়নি, তার মা আমাদের যত্ন নিত আর সে সেটা সহ্য করতে পারতো না। এই কথাই জায়নের মনে পড়ে যায় প্রথম দিনের স্মৃতি, যেদিন মিস সন ও মিস্টার সন তাকে প্রথম বাড়িতে নিয়ে এসেছিল। তখন হেয়ং তার দিকে কেমন বিদ্বেষ নিয়ে তাকিয়েছিল। এদিকে হিসাং দেখা করতে যায় তার প্রেমিক প্রডিউসার ইয়নের সঙ্গে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝে যায় ইয়ন সম্ভবত আরো মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তবু হিসাং চুপ থাকে, কিছু বলে না। অন্যদিকে হেয়ং ব্যস্ত তার নকল বিয়ে বাস্তবায়ন করতে। বর এখনো নেই, কিন্তু সে ওয়েডিং হল বুকিং করে ফেলেছে। ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে, তার মা কিছুটা পাগলামি করছেন। তাই হিয়ং দ্রুত নার্সিং হোমে ছুটে যায়। সেখানে দেখে হিসাং আগে থেকেই সেখানে রয়েছে। দুজনের মধ্যে টানা পড়েন ভুলে আবারও সম্পর্কটা একটু মজবুত হয়। হিয়ং হিসাংকে জানায়, 3 সপ্তাহ পর আমার বিয়ে। হিসাং বিস্মিত হয়ে বলে, এইভাবে করা ঠিক হবে না, যদি তুমি সেই ছেলেকে ভালোবেসে ফেলো। হিয়ং দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কাউকে ভালোবাসার যোগ্য না, আমি সবসময় লাভ লস দেখি। আমার এমন কাউকে চাই যে আমার ভালো এবং খারাপ দুই দিকটাই জেনে আমাকে গ্রহণ করবে, আর আমি তার জন্য অপেক্ষা করব। এই সব শুনে হিসাং আর কিছু বলতে পারে না, শুধু চুপ করে রাজি হয়ে যায়। এদিকে জিওকের স্টোরে এক অদ্ভুত কাস্টমার আসে। সে একজন নকল স্বামী ভাড়া দেওয়ার কাজ করে। তখন জিওক তার ফোনে হিয়ং এর মেসেজ দেখে বুঝে যায় এই লোকটাই হয়তো হিয়ং এর ভাড়া করা বর। তা দেখে জিওক ইচ্ছে করে তার ফোন ভেঙে ফেলে, যেন হিয়ং এর সঙ্গে আর যোগাযোগ না রাখতে হয়। পরদিন জিওক নিজেই হিয়ং এর কাছে আসে। সে বলে, আমি রাজি তোমার নকল স্বামী হতে, কিন্তু একটা শর্ত আছে। হিয়ং জিজ্ঞেস করে, কি শর্ত? জিওক বলে, আমার পোষা একটা বিড়াল আছে, 7 দিন তোমাকে তাকেও দেখাশোনা করতে হবে। হিয়ং হেসে রাজি হয়ে যায়। এরপর দুজনে চলে যায় একটা ব্রাইডাল শপে। হিয়ং এমন একটি বিয়ের পোশাক পছন্দ করে যেটা একদমই অদ্ভুত ধরনের। সে বলে, এই বিয়ে নকল, কিন্তু আমি চাই সবাই আমাকে মনে রাখুক, কেউ যেন বরকে মনে না রাখে। জিওকের তো ভবিষ্যৎ আছে, তাকে কেউ দোষ দিবে না। জিওকো ট্রায়াল রুমে গিয়ে একটা স্মার্ট স্যুট পরার জন্য ঢুকে যায়। ঠিক তখনই সেখানে আসে ইউজে আর আইরিন। জিওক রুম থেকে বের হতেই সবাই একদমে তাকিয়ে থাকে যে জিওক সাদামাটা ছিল, আজ সে সম্পূর্ণ বদলে গেছে। স্মার্ট স্যুটে একদম হ্যান্ডসাম লুক। এই দৃশ্য দেখে ইউজের মুখে ঈর্ষার ছায়া, আর হেয়ং পড়ে যায় টেনশনে। সে মনে মনে ভাবে, আমি তো হ্যান্ডসাম বর চাইনি, সবাই যদি বরকে মনে রাখে তাহলে আমার প্ল্যানটাই মাটি। তখন ইউজে তার দিকে তাকিয়ে মজা করে বলে, ও তোমার থেকেও ছোট আর হ্যান্ডসামও। পরে হিয়ং জিওককে রাগ করে বলে, তুমি আগেই বলনি কেন যে তুমি এত হ্যান্ডসাম? জিওক হেসে উত্তর দেয়, আমি তো চেয়েছিলাম তোমার এক্সকে একটু জ্বালিয়ে দিতে। হিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে যে সে আমার এক্স? জিওক বলে, তোমাদের কথা শুনেছিলাম স্টোরের সামনে। এদিকে ইউজে শুধু হেয়ংকে নিয়ে ভাবতে থাকে। তার মনে হয় হয়তো হেয়ং আমার থেকে ব্রেকআপ করেছিল শুধু এই জিওকের জন্য, কারণ সে তো আমার থেকেও বেশি হ্যান্ডসাম। অন্যদিকে মজার একটি দৃশ্য হয়, মিস বুক আবারও ব্যস্ত ছিল জায়নের অ্যাডাল্ট স্টোরি পড়তে। সে জায়নের অনেক বড় ফ্যান। একদিন সে জায়নের সঙ্গে দেখা করতে আসে। ঠিক তখন সেখানে হাজির হয় প্রেসিডেন্ট কিউ এবং তার সেক্রেটারি হাজন। তাদের দেখে মিস বুক এবং জায়ন দুজনেই লুকিয়ে পড়েন। কেন? কারণ মিস বুক চান না তার ছেলে কিউ জানুক তার মা অ্যাডাল্ট ফিকশন পড়ে, আর জায়নও চায় না তার হাই স্কুলের ক্রাশ হাজন জানুক যে সে অ্যাডাল্ট গল্প লেখে। এদিকে হিয়ং এখন সবাইকে তার বিয়ের ইনভাইটেশন কার্ড দিচ্ছে। প্রেসিডেন্ট কেউ পর্যন্ত কার্ড পায়। সে হাজুনকে বলে, তুমি হিয়ং এর বিয়েতে যাবেই। তবে হিয়ং এর দেওয়া কার্ড দেখে সবার একই প্রশ্ন, এটা কেমন বিয়ের কার্ড? বরকনের ছবি তো কিছুই নেই। হিয়ং হেসে উত্তর দেয়, ওটা একটা সারপ্রাইজ। হিয়ং তার বিয়ের ইনভাইটেশন কার্ডে বরকনের কোনো ছবি দেয়নি, কারণ তার কাছে এখনো বর নেই। সবটাই তো পরিকল্পনার অংশ, কারণ সে এখনো শিওর না যে জিওক তার বর হবে কিনা। এরপর সে জিওকের কাছে যায়, তাকে বলে, চলো আমাদের কিছু ডেটের ছবি তুলি, বিয়ের দিন তো সেগুলো দেখাতে হবে। কিন্তু জিওক চুপচাপ তাকে স্টোর থেকে টেনে বের করে দেয়। তখন হিয়ং নিজেই শুরু করে অভিনয়। ডাইনিং, পার্ক, দোকান যেখানে যায় সে এমন ভাবে ভিডিও আর ছবি তোলে যেন কেউ তার পাশে বসে আছে, যেন তারা সত্যি একসাথে সময় কাটাচ্ছে। পরদিন হিয়ং যায় জুয়েলারি শপে, নিজের জন্য একটা আংটি কিনে নেয় আর জিওকের জন্য একটা রিং ভাড়ায় নেয়। তার মুখে হাসি,
আসি যেহেতু অফিসে রিং পরে যেতে হবে তাই নিজেরটা কিনে নিয়েছে, জিওকেরটা ভাড়ায় নিলেই হবে। অন্যদিকে জিও হেয়ংকে নিজের স্টোরে ডেকে নেয়। হেয়ং গিয়ে দেখে তার জন্য সাজানো আছে ছোট ছোট ক্যান্ডির সারপ্রাইজ, সবই হেয়ং এর পছন্দের। হেয়ং খুশি হয়ে জিওকে আংটি দেয়। পরদিন তাদের বিয়ের দিন। হিসাং গেস্টদের দেখাশোনা করে আর যেমন আশেপাশে গুজব ছড়ায় বরের ফ্যামিলি নাকি কানাডায় থাকে তাই কেউ আসতে পারেনি। আর ইউজে হেয়ং এর ব্রাইট লুক দেখে আবারও ক্রাশ খেয়ে বসেন। বিয়ের অনুষ্ঠান চলছে, সবাই বরকে খুঁজছে, কিন্তু হেয়ং জিওকে আগে থেকেই বলে রেখেছিল তুমি সবার শেষে এসো, সবাই তোমাকে যত কম দেখবে ততই কম মনে রাখবে। ওয়েডিং হলে হেয়ং আরেকজন কোণে ও তার বাবাকে দেখে। নিজের বাবার কথা তার মনে পড়ে যায়। ঠিক তখনই তার পা থেকে হিল খুলে পড়ে যায়। সে নিচু হয়ে ফিসফিস করে বলে আমি আজকে বাবাকে অনেক মিস করছি। ঠিক তখনই জিওক তার সামনে আসে, নিচু হয়ে হিলটা তার পায়ে পরিয়ে দেয়। সেই মুহূর্তেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবাই চারপাশে ঘিরে দাঁড়ায়। আর মজার ব্যাপার হচ্ছে দর্শকের চাপে জিওক হেয়ং এর গালে একটা হালকা কিস করে। এরপর শুরু হয় গিফটের কালেকশনের দৃশ্য। এখানে জায়নের সঙ্গে দেখা হয় হাজুনের। দুজনের চোখে পড়ে যায় পুরনো দিনের ছায়া। জায়নের মনে পড়ে হাজুন ছিল তার হাই স্কুলের ক্রাশ। তখন জায়নের লেখালেখির প্যাশন এতটাই বেশি ছিল যে সে পড়াশোনার চেয়ে গল্প লেখায় ব্যস্ত থাকতো। তাই একবার স্কুলে তার গার্ডিয়ানকে ডেকে পাঠানো হয়। জায়নের গার্ডিয়ান হিসেবে এসেছিল হেয়ং। সে সময় সে নিজেও ছিল এক 420 টাইপের মেয়ে। তখন সে টিচারকে সরাসরি বলেছিল হতে পারে জায়ন একদিন অনেক বড় রাইটার হবে, তাই আমি তার লেখালেখি থামাতে চাই না। বর্তমানে আমরা দেখি জায়ন হাজুনের সঙ্গে এক কফি শপে বসেন, কিন্তু এখনো সাহস করে বলতে পারে না সে আসলে কি লেখেন। তাকে বলে আমি বাচ্চাদের বই লিখি। হাজুন তার ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। জায়নের মুখে একরাশ লাজুক হাসি। অন্যদিকে হেয়ং আর জিওক একটি হোটেলে পৌঁছায়। সেখানে আসে ইউজে আর আইরেন। কোনো উপায় না দেখে হেয়ং বলে তুমি আমার সঙ্গে রুমে থেকো, নইলে ধরা পড়ে যাবে। জিওক প্রথমে রাজি না হলেও ইউজে হঠাৎ করে বাইরে আসতেই তারা দুজনে দৌড়ে রুমে ঢুকে পড়ে। রাতে জিওক হঠাৎ বলে তুমি জানো আমার মা কানাডায় থাকেন। আমার যখন খুব ছোট বয়স তখন তিনি আমাকে আমার নানির কাছে রেখে চলে গিয়েছিলেন। তারপর আমার নানি আমাকে বড় করেছেন। সে বলে আমার মা এখন আমাকে কানাডায় নিতে চান, কিন্তু আমি চাই না যেতে। তাই এই বিয়েটা করতে আমি রাজি হয়েছি, যেন বলতে পারি আমার এখানেই ফ্যামিলি আছে। কিন্তু তুমি জানলে কিভাবে যে আমার মা কানাডায় থাকতেন? তো এরপর দেখা যায় একদিন এয়ারপোর্টে হেয়ং জিওককে কিছু টাকা দেয়। সে বলে এটা তোমার পাওনা, এখন তুমি মুক্ত। কিন্তু জিওক টাকা ফেরত নিয়ে চলে যায়। হেয়ং ফিরে এসে দেখে একটা চিরকুট পড়ে আছে। চিরকুটে লেখা ভালো হতো যদি আমাদের বিয়েটা সত্যি হতো। এই চিরকুট দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। তো এরপর প্রায় 3 মাস কেটে যায়। একদিন হঠাৎ কিউ তার মায়ের পুরনো ট্যাব খুঁজে পায়। আর সেই ট্যাবে সে এমন কিছু আবিষ্কার করে যা দেখে তার মাথা ঘুরে যায়, কারণ সেখানে ছিল অ্যাডাল্ট স্টোরি দিয়ে ভর্তি। তার মা যিনি তাকে সবসময় কঠোরভাবে গাইড করতেন আর তিনি কিনা সারাদিন বসে এসব পড়তেন। গল্পগুলো পড়তে পড়তে গিওর অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার মন মস্তিষ্কে একরকম ঝড় বয়ে যায়। সে সেই গল্পের রাইটারকে নিয়ে চরম নেগেটিভ কমেন্ট পড়তে শুরু করে। কিছু কমেন্ট ছিল তোর লেখার কোনো মানেই হয় না, এ ধরনের লেখালেখির জন্য তোর 1000 বার মরে যাওয়া উচিত। এসব কমেন্ট করতে করতেই একসময় গিওর মেন্টাল ব্রেকডাউন হয় আর তাকে ভর্তি করতে হয় হাসপাতালে। কিন্তু তার কল্পনাতেও ছিল না যে সে যাকে গালি দিচ্ছে সেই রাইটার আসলে জায়ন। জায়ন তো সবসময় ছদ্মনাম ব্যবহার করত আর ওই গল্পের ছেলের নাম ছিল হাজনুন, যেটা গিওর সেক্রেটারির নামের মতো। অন্যদিকে জায়ন প্রতিদিন হেড কমেন্টস চেক করত। হঠাৎ করে সে গিওর সেই কমেন্ট পড়ে যেটা ছিল সবচেয়ে বাজে আর সবচেয়ে বিরক্ত। তারপরেই জায়নের প্যানিক অ্যাটাক হয়। সে ঠিক করে এই অপমান কিছুতেই মেনে নেবে না। সে গিওর বিরুদ্ধে মামলা করে দেয়। জায়ন তার লয়ারকে স্পষ্ট জানিয়ে দেয় আমি এই মানুষটাকে ক্ষমা করব না, আমি কোনোভাবে সেটেলমেন্টে যাব না। এই কেসের জন্য গিয়ের বাবা এসে তাকে প্রচন্ড মারধর করেন। তখন অফিসে চলছিল সেই বহুল প্রতীক্ষিত আইডিয়া কনস্ট্যান্সের অ্যাওয়ার্ড ফাংশন। হেয়ং হয় উইনার আর ইউজে হয় সেকেন্ড। কিন্তু হঠাৎ ঘোষণা হয় প্রেসিডেন্ট এই সেরেমনিতে উপস্থিত থাকতে পারছেন না। এই কথা শুনে হেয়ং এর মুখটা মলিন হয়ে যায় আর সবাই ধরে নেয় ইউজে হয়তো জয় হয়েছে। হেয়ং বাড়ি ফেরার
সময় জিওকের দোকানে যায়, কিন্তু গিয়ে ভুল করে অন্য সেলসম্যানকে ডাকে। সেই সেলসম্যান বলে, আমি এখানে 3 মাস ধরে কাজ করছি, আগের লোক তো চলে গেছে, আপনি প্রতিদিন এসে আমাকেই বিরক্ত করেন। এবং এক মুহূর্ত চুপ করে যায়। জিওকের সাথে তার শেষ দেখা হয়েছিল এয়ারপোর্টে, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে সে আজও জিওককে মিস করে। হয়তো সে না চাইলেও জিওককে ভালোবেসে ফেলেছে। এখনো সে জিওকের বিড়ালের দেখাশোনা করে। অন্যদিকে জায়ন ধনীদের মতো সাজসজ্জা করে পুলিশ স্টেশনে আসে, আর গিউ সাধারণ গরিব সেজে হাজির হয়। জায়ন রেগে গিয়ে গিউয়ের দিকে ছুটে গেলে ধাক্কায় নিজে পড়ে যায়। তখন গিউ তাকে ফোনটা তুলে দেয়, আর সেই ফোনে সে দেখে জায়নের ছদ্মনামের মাধ্যমে কেউ মেসেজ করেছে। সেই মুহূর্তে গিউ বুঝে যায় এই রাইটার আর কেউ না, জায়নই। ভয়ে জায়ন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ফোন রাখতেই সে হেয়ংকে কল করে, হেয়ং এসে তাকে নিয়ে যায়। এদিকে হেয়ং এর প্রমোশন হয়, সে এখন কোম্পানির টিম লিডার। হাজনুন একদিন গিউকে বলে, আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। গিউ সন্দেহ করে তার পিছনে, আর গিয়ে দেখে হাজনুনের সেই বন্ধু আর কেউ না, সে হচ্ছে লেখিকা জায়ন। অন্যদিকে জিওক তার নিজের মতো করে জীবন যাপন করছিল। একদিন এক অপরিচিত লোক এসে তাকে তার মায়ের ছবি দেখায়, জিজ্ঞেস করে, এই মহিলা কি তোমার মা? জিওক জবাব দেয়, আমার মা তো মারা গেছেন। তখন লোকটি এক ভয়াবহ দাবি করে। সে বলে, তোমার মায়ের এখনকার ফ্যামিলি আমি একেবারে ধ্বংস করে দেব। তুমি যদি আমার কথা না শোনো, কোলোভে এডুকেশন কোম্পানিতে চাকরি না করো, তাহলে। জিওক হতবাক, সে বুঝে উঠতে পারে না এই লোক আসলে কে। সে জানতে চায়, আপনি কি আমার বাবা? লোকটি বলে, আমি কোনোদিনও বাবার যোগ্য না। এরপর হঠাৎ একদিন হিয়ং কোম্পানিতে দেখতে পায় জিওক ফিরে এসেছে। হিয়ং অবাক হয়ে প্রশ্ন করে, তুমি এখানে? জিওক শান্তভাবে বলে, আমি তোমাকে মিস করছিলাম। সে বলে, আমাকে এই কোম্পানিতে চাকরি করতে বলা হয়েছে, আমি তাই করছি। আইরিন তাকে দেখে বলে, ছেলেটা তো তোমার হাজবেন্ডের মতো দেখতে। হিয়ং ওকে কাটিয়ে দেয়। সে বলে, তুমি ভুল দেখেছো। সে জিওককে প্রশ্ন করে, তুমি আমার মেসেজ কল কিছুই রিপ্লাই করলে না কেন? এই কয় মাস তুমি কোথায় ছিলে? জিওক জবাব দেয়, এইসব কথা আমি এখন বলতে পারবো না। হেও গম্ভীর হয়ে বলে, আমাদের সম্পর্কে কেউ যেন কিছু না জানে, কারণ যদি কেউ জানে আমি তোমাকে খুন করে ফেলবো। এরপর কোম্পানি থেকে একটি বাচ্চাদের ইভেন্ট আয়োজন করা হয়, কারণ তাদের সফটওয়্যার কোম্পানির মূল ফোকাসই ছিল বাচ্চাদের জন্য শিক্ষা। সেখানে হেয়ং দেখতে পায় একটি ছোট শিশু যার শরীরে মারধরের দাগ স্পষ্ট। হেয়ং যখন বুঝতে পারে বাচ্চাটির গায়ে অসংখ্য আঘাতের দাগ, তখন সে ছবিগুলো তুলতে থাকে। এইসব ছবি দিয়ে সে পুলিশে কমপ্লেন করতে চায়, কিন্তু উপর থেকে বাচ্চার বাবা এই দৃশ্য দেখে ফেলায়। সে নিচে নেমে হেয়ংকে ছবি ডিলিট করতে বলে। হেয়ং ডিলিট করতে অস্বীকার করলে সে হেয়ংকে আক্রমণ করে মারতে শুরু করে। ঠিক তখনই জিওক এসে তাকে রুখে দাঁড়ায়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু শেষমেশ তার ছেলের কথা ভেবে জিওক তাকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশনে হেয়ং জেগে গিয়ে একটা চেয়ার তুলে মারতে যায়। তখনই কোম্পানি থেকে একজন লয়ার এসে তাদের থামিয়ে দেয়। হেয়ং তো অবাক, সে তো এত বড় পদে কাজ করে না যে কোম্পানি তার জন্য লয়ার পাঠাবে। পরদিন অফিসে এসে দেখে জিওক এখন তার টিমেই জয়েন করেছে। তারা দুজনেই ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসে। সবাই মিলে এক পার্টিতে গেলে হেয়ং চেপে রাখা ক্ষোভে জিওককে কথা শোনায়। সে বলে, তুমি আমার জন্য একটা জীবন্ত বোমা হয়ে গেছো, একবার ফেটে গেলে আমার জীবন শেষ। কিন্তু দুর্ভাগ্যবশত এই কথাগুলো তাদের এক সহকর্মী শুনে ফেলে। বাড়ি ফিরে হেয়ং দেখতে পায় ইউজে মাতাল হয়ে তার বাসার সামনে পড়ে আছে। জিওক আইরিনকে ফোন দিতে চাইলেও হেয়ং সেটা করতে দেয় না। জিওক রাগে বলে, তুমি কি এখনো ইউজেকে ভুলতে পারোনি, তাই তুমি ওকে এখনো কেয়ার করো? হেয়ং রেগে যায়, আর জিওকও ট্যাক্সি ডেকে ইউজেকে পাঠিয়ে নিজেই চলে যায়। পরদিনই সেই কলিগ জিওকের হয়ে হেয়ং এর বিরুদ্ধে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট কমপ্লেন করে দেয়। হেয়ং মনে মনে ভাবে, তুমি কি প্ল্যান করিয়ে আমাকে বিয়ে করেছিলে যাতে আমার প্রমোশনের পর আমাকে নিচে ফেলে দিতে পারো? পরিস্থিতি এমন হয় যে হেয়ংকে তার পজিশন থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক তখনই জিওক ছুটে আসে। সে সবার সামনে বলে, আমি টিম লিডার সন হেয়ং এর অফিসিয়াল হাজবেন্ড। এই কথা শুনে হেয়ং মনে মনে বলে, শেষমেশ তুমি আমাকে মেরেই ফেললে। কিন্তু উপস্থিত সবাই বলে, এটা তো স্বামী স্ত্রীর ঝামেলা, এখানে কোনো চার্জ বসানো যাবে না। অন্যদিকে আমরা দেখি জয়ন্ত পুলিশের কাছে হাজির হয়। পুলিশ তাকে গিওর অ্যাপোলজিস লেটার দেখায়। গিও এসে দাঁড়িয়ে থাকে সামনে, আর জয়ন্ত রেগে গিয়ে সেই সব লেটার তার মুখের দিকে ছুঁড়ে মারে। সে বলে, তুমি আমাকে 1000 বার মরে যেতে বলেছো। জানো, কখনো কখনো মনে হতো আমার কি সত্যি বেঁচে থাকার অধিকার নেই। সে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই গিও সেই চিঠিগুলো কুড়াতে গেলে একটা ট্রাক পাড়ায় তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জায়ন জ্ঞান হারিয়ে ফেলে। গিউ তখন তাকে কুলে তুলে হাসপাতালে নিয়ে যায়। অনেকক্ষণ পর জায়নের জ্ঞান ফেরে। সে চোখ মেলে দেখে গিউ তার পাশেই বসে আছে। গিউ হাসপাতালের বিল দিতে চায়, কিন্তু জায়ন বলে সে
নিজেই দেবে, কিন্তু বিল শুনে তার মাথা ঘুরে যায়। গিউ তাকে একটা নতুন ফোন গিফট করে। জায়নের আগের ফোনটা তো ভেঙে গিয়েছিল, তবে জায়ন বলে এই ফোনের বিলও আমি তোমাকে দিয়ে দিব। সে জানতে পারে গিউ তাকে কোলে করে হাসপাতালে এনেছে। গিউ আবারও ক্ষমা চায়। জায়ন এবার আর ততটা কঠিন থাকে না। সে ভাবে গিউ হয়তো এতটা খারাপ না, সে হয়তো সত্যি অনুতপ্ত। তাই জায়ন সেটেলমেন্টে যেতে রাজি হয়, তবে একটা শর্ত রাখে, গিউকে কিছুদিন অনাথ আশ্রমে কাজ করতে হবে আর বাচ্চাদের দেখাশোনা করতে হবে। এদিকে হিয়ং আর জিওক সিদ্ধান্ত নেয় অফিসের স্বামী স্ত্রীর নাটকটা চালিয়েই যাবে। তারা দুজনেই একসাথে অফিসে আসা শুরু করে আর অফিসের সবার দৃষ্টি যেন সবসময় তাদের উপরেই। হিয়ং হঠাৎ জিওকের ওয়েডিং রিং এর কথা মনে করে, তাই সে আবার যায় সেই জুয়েলারি শপে, কিন্তু গিয়ে শোনে জিওক রিংটা আগেই কিনে নিয়েছে। এটা শুনে হিয়ং একদম হতবাক। এদিকে গিউ অনাথ আশ্রমে ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করে জায়নের দেওয়া শাস্তি অনুযায়ী। সেখানে তার পরিচয় হয় জিওকের সাথে। সে অনাথ বাচ্চাদের পড়াশোনা ও দেখাশোনা করত। জিওক বলে, তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে তুমি ভালো মানুষ। এরপর গিউ একদিন অফিসে হিয়ং এর সাথে দেখা করতে আসেন। তখন জিওক বুঝে ফেলে এই লোকটাই সেই সিইও মিস্টার বুক। ডিনারে আসে মিস বুক এবং মিস্টার বুকও। এখানেই এক বড় সত্যি সামনে আসে, জিওক আসলে মিস্টার বুকের অবৈধ সন্তান। তার মা ছিল মিস্টার বুকের সেক্রেটারি আর তাকে এবং তার মাকে একসময় ফেলে চলে গিয়েছিল। মিস্টার বুকের বড় ছেলে কোম্পানি ঠিকভাবে সামলাতে পারছিল না, তাই সে জিওকের যোগ্যতা যাচাই করার জন্য তাকে এখানে চাকরি দেয়। তবে এই গোপন সত্যটা শুধু মিস্টার বুক আর জিওক জানতো। ডিনারের পরে সবাই ড্রিঙ্কস করে। জিওক আর হেয়ং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, ফলে গিউ বাধ্য হয় জিওককে কাঁধে করে রুম পর্যন্ত পৌঁছে দিতে। পরদিন সকালে হেয়ং হঠাৎ উঠে দেখে জিওক তার পাশে শুয়ে রয়েছে আর অবাক করার ব্যাপার ইউজো সেখানে। তারা সবাই চিৎকার করে ওঠে। হেয়ং অবাক হয়ে বলে, তোমরা আমার সাথে কি করেছো? ঠিক তখনই দরজায় কড়া নাড়ে আইরিন। তারা সবাই ভয় পেয়ে যায়। আইরিন বলে, গত রাতে ইউজে মাতাল অবস্থায় ভুল করে তাদের জমি ঢুকে পড়েছিল, সে ক্ষমাও চায়। কিন্তু যখন সে তার পার্স খুঁজে পায় না, হেয়ং যেই জায়গাগুলো বলেছিল সেখানে গিয়েই তার জিনিসগুলো খুঁজে পায়। এতে আইরিন কিছুটা সন্দেহ করে ফেলে। তারা সবাই মিলে কোনোভাবে তাকে বোঝাতে সক্ষম হয়। তখন আইরিন জানায় এই তিনজনকেই একসাথে একই টিমে রাখা হয়েছে। এই কথা শুনে তিনজনেই প্যারায় পড়ে যায়। এদিকে জিওক সেক্রেটারি জাংকে জানিয়ে দেয় সে আর ওই অ্যাপার্টমেন্টে থাকবে না। সে শুধু জানতে চেয়েছিল তার বাবাকে, আর সেটা জেনে যাওয়ায় তার থাকা আর দরকার নেই। হিয়ং তখন জিওককে বলে, এখন আমার আফসোস হচ্ছে যে তোমাকে বিয়ে করেছিলাম। এই কথা শুনে জিওকের মন তখন খারাপ হয়ে যায়। সে বলে, তুমি চাইলে আমি এখনই ডিভোর্স দিতে পারি। তবে হেয়ং বলে, এত তাড়াতাড়ি করলে সবাই সন্দেহ করবে। এই কথোপকথন ইউজে শুনে ফেলে। অন্যদিকে হেয়ং দেখে হিসাং এর বয়ফ্রেন্ড ইয়ন অন্য এক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছে। সে রাগে জুতা খুলে মারতে চায়, তখন হিসাং এসে তাকে থামায়। হিসাং জানায় সে সব জানে এবং ইচ্ছে করেই ইয়নকে রিলেশনে থাকতে বলেছে, কারণ সে জানে একদিন ইয়ং নিজের ভুল বুঝবে। এই কথা শুনে হিয়ং রেগে গেলেও তাদের মধ্যে অভিমান বেশিক্ষণ থাকে না। এদিকে ইউজে এখন তাদের টিমে কাজ করছে, তাই হিয়ং আর জিওক নিজেদের অ্যাক্টিং আরো গভীর করে ফেলে। একদিন হিয়ং টিমের জন্য রাত জেগে রান্না করে আনে আর বলে এই খাবার জিওক তার জন্য বানিয়েছে, কিন্তু খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। তখন ইউজে ঠাট্টা করে বলে, এই রান্নার জন্যই ডিভোর্স যথেষ্ট কারণ। বারবার ডিভোর্সের কথা বলায় হিয়ং জিওককে তার বাড়ির স্টোর রুমে থাকতে বলে, যেখানে জিওক একটা পুরনো ছবি খুঁজে পায় যেখানে মিসন এবং তার ছবি ছিল। এই ছবি দেখে জানা যায় জিওক ছিল মিসনের সর্বশেষ পালক সন্তান। হিয়ং সবার ব্যাপারে জানলেও জিওকের এই দিকটা তার একদম অজানা ছিল। হিয়ং তখন জবের কারণে দূরে থাকতো আর মিসং লুকিয়ে লুকিয়ে জিওকের দেখাশোনা করত, কারণ হিয়ং জানলে খুব রেগে যেত। সে সবসময় বিশ্বাস করত তার বাবার মৃত্যুতে তার মায়ের অবৈধ ফস্টার হোমের ভূমিকা ছিল। এজন্য মিসং চুপচাপ জিওকের যত্ন নিত আর হিয়ং এর কাছে কিছুই বলেনি। অর্থাৎ জিওক হিয়ংকে অনেক আগে থেকে চিনত। একদিন জিওক সেই বাড়িতে একটি পুরনো বক্স খুঁজে পায়। বক্স খুলে দেখে সেটা খন্ডমে ভর্তি। হঠাৎ হিয়ং পেছন থেকে হাজির হলে জিওক এতটাই ভয় পায় যে মুখ থেকে কথা হারিয়ে ফেলে। এদিকে কিউ আর হাজুন শাস্তির স্বরূপ আবারও অনাথ আশ্রমে কাজ করতে আসেন। সেখানে তারা দেখে জায়নও সেখানে রয়েছে। গিউ তো রীতিমতো ভয় পেয়ে যায়। সে চায় না হাজুন জানুক জায়নি সেই বিতর্কিত রাইটার।
তাই সে জায়নের হাত ধরে দৌড়াতে থাকে। জায়ন এটা খুব উপভোগ করে। প্রথমবারের মতো গিউর হৃদয় দুলে ওঠে। সে বুঝতে পারে সে জায়নকে পছন্দ করতে শুরু করেছে। এরপর একদিন জায়ন হাজননের সঙ্গে গিউকে দেখে ফেলে আর সে বুঝে যায় গিউ আসলে সফটওয়্যার কোম্পানির মালিক, যেখানে হাজনন ছিল তার সেক্রেটারি। জায়ন অবাক হয় যে গিউ তার প্রকৃত পরিচয় গোপন রেখেছে। এদিকে হেয়ং তার পুরো টিমকে তার বাড়িতে লাঞ্চে আমন্ত্রণ জানায় আর হিসাং আর জায়ন মিলে হেয়ং এর বেডরুম সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। পুরো দস্তুর এক নতুন দম্পতির ঘরের মতো। সবাই আসে, খায়, পার্টি করে। রাতে সবাই চলে যাওয়ার পর হেয়ং হঠাৎ ছাদে গিয়ে জিওকে কিস করে বসে, কিন্তু এই কিস ছিল এক ধরনের ঠাকনা। জায়ন কল করে হেয়ংকে জানায় ইউজের ছাদে জিওকে যেতে বলেছে। তাই সন্দেহ এড়াতে হেয়ং লোক দেখানোর কিস করে। তবে জিওক তখন বলে যদি তুমি লোক দেখানোর অভিনয় করতে পারো তাহলে আমিও সেটা উপভোগ করব। এই বলে জিওক হেয়ংকে কিস করে। ঘটনা এমন পর্যায়ে পৌঁছে যে রাতে দুজনেই আর ঘুমাতে পারে না। আর ইউজে এই দৃশ্য দেখে একেবারে অগ্নিমূর্তি হয়ে যায়। সে বাড়ি ফিরে কিছুতেই শান্ত থাকতে পারে না। পরদিন হেয়ং আগের রাতের জন্য রেগে থাকে আর জিওকের উপর একদম ক্ষেপে থাকে। অবশ্যই জিওক তার কলিগের কাছে জানতে চায় তোমার হাজবেন্ড তোমার রাগ কিভাবে ভাঙায়। কলিগ বলে সে ওয়াদা করে যে সেই ভুলটা সে আর করবে না। জিওক মনে মনে ভাবে এই ভুল না করা কি আমার পক্ষে সম্ভব। তাই সে একটা এগ্রিমেন্ট পেপার বানায় যেখানে লেখা সে আর কখনো হেয়ংকে কিস করবে না। হেয়ং সেটা ছিঁড়ে ফেলে আর তাকে একটা বেডরুম শোরুমে নিয়ে যায়, কারণ জিওকের রুমে একটাই লাগেজ ছাড়া আর কিছুই নেই। হেয়ং বলে তোমার জন্য আমি একটা বিছানা কিনে দেব। বাড়ি ফিরে হেয়ং বলে যেদিন আমার কোনো পিছুটান থাকবে না সেদিন তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। জিওক হাসে আর বলে আমি এত চুপচাপ অপেক্ষা করব তুমি বুঝতেও পারবে না। পরে জিওক আবার মিস সনের সঙ্গে দেখা করতে যায় আর মিস সং হেয়ং এর স্মৃতিচারণ করতে থাকে আর জিওক সেটার ভিডিও করে রাখে। এদিকে জায়ন গিউকে পুলিশ স্টেশনে ডাকে, কারণ সে গিউর বিরুদ্ধে করা কেস তুলে নিচ্ছে। সে বলে এটাই আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না। ঠিক তখনই সে দেখে তার ভয়ঙ্কর বাবাকে, যে জেল থেকে মুক্তি পেয়েছে। ছোটবেলায় সে লোকটা জায়নকে নির্যাতন করত। একদিন সে মিস সনের ফস্টার হোমে এসে জায়নকে নিয়ে যেতে এসেছিল। জায়ন তখন ভয়ে আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল। মিস সন আর তার স্বামী অনেক চেষ্টা করে তাকে পুরোপুরি রক্ষা করতে পারেনি। এই দৃশ্য দেখে জায়ন গিউর হাত ধরে পালিয়ে যায়। তারা দৌড়ে অনেক দূর চলে আসে। এইবার গিউ সেই দৌড়টা উপভোগ করে। সে জায়নের মন ভালো করতে গান গায় আর জায়ন ভাবে হয়তো আমি তাকে ভালোবেসে ফেলেছি, তবে নিজের অনুভূতি সে চেপে রাখে। এরপর জায়ন জানতে পারে তার ওয়েব স্টোরিতে করা নেগেটিভ কমেন্ট আসলে গিউ নয়, হাজনুন করেছিল গিউর অনুরোধে। জায়নের জন্য এটা একদম শকিং। ম্যানেজার জাং একদিন মিস বুককে জানায় জিওক হল মিস্টার বুকের অবৈধ সন্তান। এদিকে ইউজে অবশেষে হেয়ং এর বিয়ের নাটক ধরে ফেলে। সে তারা শুরু থেকে নাটক করছিল আর সে হেয়ংকে জানায় আমি আইরিনকে ডিভোর্স দিব, তুমি চাইলে আবার আমরা একসঙ্গে হতে পারি। এই কথা শুনে হেয়ং রাগে ছাতা তুলে ইউজেকে মারতে যায়। শেষে দেখা যায় গিউ আর হাজনুন আবার অনাথ আশ্রমে ফিরে আসে আর ছোট ছোট বাচ্চাদের সাথে ফুটবল খেলতে থাকে। কিছুক্ষণ পর সেখানে চলে আসে জায়ন আর সেই সুযোগে গিউ সাহস করে তার মনের কথা জানিয়ে দেয়। গিউ বলে জায়ন আমি তোমাকে পছন্দ করি। জায়ন একটু হেসে বলে ফাইনালি আমার গল্পের কাহিনী সত্যি হলো, যেখানে দুই শত্রু একে অপরকে ভালোবেসে ফেলে। গিউ জানতে চায় তাহলে এই গল্পের শেষ কোথায়। জায়ন শান্তভাবে উত্তর দেয় এই গল্পের এখানে শেষ, এর কোনো হ্যাপি এন্ডিং নেই। এই বলে সে চলে যেতে চাইলে গিউ তার হাত ধরে ফেলে, বলে তুমি তো বললে আমরা একে অন্যকে ভালোবেসে ফেলেছে, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো। জায়ন বলে না আমি সেটা মিন করিনি। ঠিক তখনই হাজনুন তাদের কথা শুনে ফেলে আর সবকিছু বুঝে যায় জায়নই সেই বিতর্কিত রাইটার। দুজনেই একসাথে চলে যায়। গিউ একটা সুযোগ চাইতে থাকে কিন্তু জায়ন বলে এটাই হয়তো আমাদের শেষ দেখা। আর তখনই গিউয়ের মা ফোন করে জানায় জিওক আসলে তার সৎ ভাই। এদিকে হিয়ং আর জিওক রুম ডেকোরেট করছিল। ঠিক তখনই গিউ হাজির হয়। সে জিওককে জিজ্ঞেস করে তুমি কি আসলে কিম জিওক নাকি বক জিওক। হিয়ং তো শুনে একেবারে অবাক। গিউ বলে তুমি কি আমাদের কোম্পানিটা ছিনিয়ে নিতে এসেছো, এই জন্য এখানে জয়েন করেছো তাই না। জিওক বলে আমি সব বাধ্য হয়েই করেছি। তখন গিউ বলে তোমরা দুজনেই চাকরি ছেড়ে দাও। এইসব শুনে জায়ন গিউয়ের কাছে কথা বলতে এলে সে আর কথা না বলেই চলে যায়। হিয়ং তখন জিওককে সরি বলে। সে বলে আমি কখনো তোমার অবস্থাটা বুঝতে পারিনি। জিওক সবসময় একা ছিল আর তাই সে তাকে আন্তরিকভাবে ক্ষমা চায়। পরদিন অফিসে গিয়ে দেখে তাদের দুজনকে ফায়ার করা হয়েছে। জিওক গিয়ে গিউকে বলে আমার আর হিয়ং এর ডিভোর্স হয়ে গেছে, তুমি চাইলে আমাকে ছাঁটাই করো
করো, কিন্তু হেয়ং এর জবটা ফিরিয়ে দাও। কিন্তু গিউ চায় না জিওক চলে যাক, তবে তার মায়ের আদেশে সে বাধ্য হয়ে জিওককে বলে তুমি কোরিয়া ছেড়ে চলে যাও আর কখনো ফিরে এসো না। এরপর হেয়ং আর জিওক সমুদ্র সৈকতে ঘুরতে যায়। অনেকটা সময় তারা একসাথে কাটায়, খাবার খায়, হাঁটে। হেয়ং বলে আমি আবারও তোমার সাথে এখানে আসতে চাই। এদিকে গিউ একটা বাড়িতে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে। হাজনুন তার অবস্থা দেখে তাকে নিয়ে জায়নের বাড়ির সামনে রেখে আসে। জায়ন উপরের থেকে দেখে ভয় পেয়ে যায়, ভেবে বসে এটা তার বাবা। সে ছাতা নিয়ে মারতে যায় কিন্তু দেখে এটা গিউ। জায়ন বলে আমি তোমাকে মিস করেছি। গিউ তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই হিয়ং আর জিওক সেখানে এসে দেখে জায়নের উপরে কেউ অ্যাটাক করেছে ভেবে জিওক গিউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তখন তারা বুঝে যায় এটা তো গিউ। আর এখানেই হিয়ং জানতে পারে গিউ জায়নের স্টোরিতে নেগেটিভ কমেন্ট করেছিল। রাগে হিয়ং ছাতা নিয়ে মারতে যায় কিন্তু জিওক সামনে এসে পড়ে আর বাড়িটা তার গায়ে লাগে। ঠিক তখনই জায়ন বলে ফেলে আমি গিউকে পছন্দ করি। এই কথা শুনে গিউর খুশি আর দেখে গেল। হিয়ং তো রেগে জায়নকে মারতে যাচ্ছিল কিন্তু তাকে জড়িয়ে ধরে বলে আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে। গিউ সেদিন রাতে বাড়ি না গিয়ে সোজা জিওকের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে গিউয়ের হঠাৎ হাইজেনিক প্রেসার উঠলে জীবন কঠিন হয়ে যায়। ব্রেকফাস্টে গিউ জায়নকে জিজ্ঞেস করে তুমি কবে অন্য বাড়িতে শিফট হবে। হিয়ং অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন গিউ বলে জিওক তো বিদেশে চলে যাচ্ছে, তাই তোমার আর আলাদা বাড়িতে যাওয়ার দরকার নেই। হিয়ং তো এবার একদম চমকে ওঠে। সে কিছুই জানতো না। জেগে বলে চলে যাও, যাওয়ার হলে এখনই চলে যাও। এরপর হেয়ং আর হিসাং তাদের মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে হেয়ং জানতে পারে হিসাং প্রেগনেন্ট। মিস সন হাসি মুখে হিসাংকে জড়িয়ে ধরেন আর এটা দেখে হেয়ং এর বুকের ভেতর চিনচিন করে ওঠে। হিসাং কনসেপ্ট পড়েছে শুনে প্রডিউসার ইয়ং খুশিতে লাফিয়ে পড়ে। হিয়ং তখনও রেগেছিল। জিওক তার জন্য পছন্দের ফুল নিয়ে আসে। হিয়ং একটু নরম হয়ে আচরণ করলে জিওক বলে হয়তো আজই আমাদের শেষ দেখা, তোমার জীবনে আমি আর কখনো ফিরবো না। জিওক তখন হিয়ংকে বলে তুমি তো চাইতেই যেন আমরা আলাদা হয়ে যাই, কিন্তু এখন কি হলো তোমার। তারপর চোখে চোখ রেখে বলে আমি তোমাকে ভালোবাসি খুব বেশি। এই বলে সে হিয়ংকে চুমু খায়। তাদের মধ্যে দূরত্ব যেন এক মুহূর্তে মিলিয়ে যায়। এদিকে যেও না আসছে গিউর অফিসে। গিউ তাকে অফিসটা ঘুরিয়ে দেখায়। তাদের মধ্যে মুহূর্তটা রোমান্টিক হয়ে ওঠে। গিউ প্রায় চুমু খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় ইউজে আর আইরিন। তারা লুকিয়ে পড়ে। আইরিন তখন ইউজেকে জিজ্ঞেস করে তোমার আর হেয়ং এর ব্রেকআপ হঠাৎ হলো কেন, তোমাদের কি আবার কিছু চলছে। ইউজে বলে না, ওসব পুরনো কথা। এরপর সে কথা ঘুরিয়ে বলে জিওক হলো সিইও মিস্টার বুকের অবৈধ সন্তান, ওকে বিদেশে পাঠানো হবে আর এইসবই হচ্ছে হেয়ং এর চাকরি বাঁচানোর জন্য। এইসব কথাগুলো জায়ন শুনে ফেলে এবং মনে মনে ভাবে গিউ তো বারবার তার সামনে খারাপ প্রমাণিত হচ্ছে। জায়ন গম্ভীরভাবে বলে এ আমাদের প্রথম এবং শেষ ডেট। পরদিন সকালে জায়ন এসে দেখে ফ্রিজের সব খাবার গলে নষ্ট হয়ে গেছে। রাতে তাদের কারো হুঁশ ছিল না। ঠিক তখনই হেয়ং দেখে জিওকের ঘরে তার মায়ের সাথে তোলা একটি ছবি আর ডায়েরিতে লেখা আছে সব হিসাব। সে বুঝে যায় জিওক ছিল তার মায়ের পোস্টার চাইল্ড। এই কথা শুনে হিয়ং অনেক রেগে যায়। সে বলে আমার মায়ের এই কাজের জন্য আমার বাবা মারা গিয়েছিল, তারপরও সে অনুতপ্ত না হয়ে তোমাকে লুকিয়ে রেখেছিল। এই বলে সে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জায়ন তখন জিওককে শান্ত করে বলে মায়ের ডিমেনশিয়ার আগে তুমি তার পাশে ছিলে, এটাই বড় কথা। সে মনে মনে ভাবে হিয়ং এখন রাগ করছে কিন্তু একদিন বুঝবে। একদিকে জায়ন ভাবে মিস সনের কথা, যেখানে সে তাকে বলেছিল তোমার কারণেই মিস্টার সন মারা গেছেন, কিন্তু মিস সন বলে তোমার কোনো দোষ নেই, আমার স্মৃতিশক্তি চলে যাচ্ছে এবং হিয়ং যেন কিছু না জানে এটাই চাই। এদিকে গিউ বারবার ফোন করলেও জায়ন ফোন রিসিভ করে না। জিওক বলে আমি হিয়ংকে 17 বার কল করেছে। গিউ বলে আর আমি জায়নকে 29 বার কল দিয়েছি। হাজনুন হেসে বলে তোমাদের কাম সারছে, মেয়েরা 5 বারের বেশি কল সহ্য করে না। এরপর গিউ ফোন করে হেয়ং এর অবস্থান জেনে নেয়। সে তার মায়ের পুরনো বাড়িতে গেছে আর এটা শুনেই জিওক দৌড়ে হেয়ং এর দিকে রওনা হয়। গিউ রেগে গিয়ে বলে তাকে এখনই কোম্পানির থেকে ফায়ার করো। হাজনুন বলে আগে তোকে কোম্পানিতে জয়েন করাও, সে তো ফায়ারই হয়ে আছে। এরপর দেখা যায় জায়নের বাবা তার লোকেশন ট্র্যাক করে ফেলেছে। অন্যদিকে হিসাং এর বয়ফ্রেন্ড ইয়ন তার অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে, কারণ সে বুঝে গেছে সে সত্যি হিসাংকে ভালোবাসে। এদিকে জিওক পৌঁছে যায় হেয়ং এর লোকেশনে। হেয়ং বলে আমি তো তার নিজের মেয়ে ছিলাম, কিন্তু সে আমাকেই আগে ভুলে গিয়েছিল। তখন জিওক একটি ভিডিও দেখায় যেখানে হিয়ং এর মা তার নাম ধরে ডাকছিল। হিয়ং ইমোশনাল হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে যখন আমি বাসায় আসতাম তুমি কোথায় যেতে। জিওক বলে লাইব্রেরি বা ইন্টারনেট ক্যাফেতে। তোমাকে একবার দেখেছিলাম তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে, তুমি তখন আমাকে লাইটার চেয়েছিলে, আমি দিয়েছিলাম।
এদিকে রাতে বাড়িতে একা ছিল জায়ন আর তার সাইকো বাবা লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। তার সামনে দাঁড়ালে জায়ন ভয়ে কাঁদতে থাকে, কিন্তু সাহস করে ফোন দিয়ে তার বাবার মাথায় আঘাত করে আর নিজেকে একটি রুমে আটকে ফেলে। এদিকে হিয়ং বারবার জায়নকে ফোন করছিল কিন্তু রেসপন্স পাচ্ছিল না। তার ভেতরটা কেঁপে উঠছে। সে জিওককে বলে যে জায়নের বাবা জেল থেকে বেরিয়ে এসেছে, যে আমার বাবাকে মেরে ফেলেছিল আর এখন সে যার খোঁজে সে আমার বাড়িতে আছে, মানে জায়ন। এই কথায় জিওকের মুখ স্তব্ধ হয়ে যায়। জায়নের বাবা তখন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তার চোখের রাগ, পাগলামি আর নৃশংসতা। সে চিৎকার করে বলে, তোর জন্য হিয়ং এর বাবা মরেছে, তোর বাঁচার কোনো অধিকার নেই, এখন হিয়ংকেও মেরে ফেলবো। সে জায়নকে মারতে শুরু করে এবং অজ্ঞান করে ফেলে আর গিউ এসে দরজা ঠেলে ঢুকে পড়ে। জায়নের বাবাকে ঠেকাতে গেলে সে গিউকেও মারতে থাকে। একটু ক্লান্ত কিন্তু সাহসী গিউ কোনোভাবে তাকে কাবু করে ফেলে আর জায়ন জ্ঞান ফিরে পেয়ে গিউকে জড়িয়ে ধরে। তার চোখে পানি, ঠোঁটে কাঁপুনি। সে বলে, তুমি এসেছো আর আমাকে বাঁচালে, থ্যাঙ্কস। হিয়ং দৌড়ে এসে দেখে পুরো দৃশ্য আর পুলিশ ফোর্স এসে পৌঁছেছে। সে জায়নকে জড়িয়ে ধরে। তখন জায়নের বাবা বলে, আমি শুধু মেয়েকে দেখতে এসেছিলাম। হিয়ং রেগে গিয়ে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি কোনো বাবাই না, একজন বাবা কি এভাবে তার মেয়েকে মারে? জায়ন কাছে সে বুঝে যায় হিয়ং সব কিছু জানে। সে জিজ্ঞেস করে, সব জানার পরেও তুমি কেন আমাকে নিজের কাছে রেখেছিলে? হিয়ং বলে, যেদিন তোমাকে প্রথম দেখি মনে হয়েছিল তোমার জীবনটা নরকে চলছে, তোমার আমার প্রয়োজন ছিল আর তুমি অনেক ভালো একজন মানুষ, তোমাকে হারাতে চাইনি। জায়ন কাঁদতে কাঁদতে বলে, আমি খুব দুঃখিত, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। সে হিয়ংকে জড়িয়ে ধরে। এরপর জায়ন ও গিউ দুজনেই হসপিটালে ভর্তি। জায়ন বলে, তুমি না আসলে আজ আমি মরেই যেতাম। গিউ তার ক্ষতস্থান ছুঁয়ে বলে, আমি যদি জানতাম তুমি এত কষ্ট নিয়ে বেঁচে আছো তাহলে আমি তোমাকে এভাবে না আরো গভীরভাবে ভালোবাসতাম। জায়ন চোখ বড় করে তাকায়, কারণ গিউ জানে সে একজন খুনির মেয়ে, তারপরও তাকে সে ভালোবাসে। রাত গভীর। হিয়ং এসে জিওককে শান্ত গলায় জানায় হাসপাতাল থেকে ফোন এসেছিল, তার মা মারা গেছেন। সে যেন কিছু অনুভবই করছে না, চোখ ফাঁকা, কণ্ঠ নির্লিপ্ত। জিওক তাকে ডেকে জ্ঞান ফেরায়। তখন হিয়ং হঠাৎ করে জোরে কেঁদে ওঠে। তো এরপর ফিউনারেলের দিন হিয়ং অবাক হয়ে দেখে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ এসেছেন, সবাই কাঁদছে, দোয়া করছে, কারণ এই নারী ছিলেন অসংখ্য অনাথ শিশুর আশ্রয়। হিয়ং চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ সে বুঝে ফেলে যাকে সে সবসময় ঘৃণা করেছে সেই মানুষটি ছিল একজন সত্যিকারের মা। জিওক বলে, আমি মাকে ওয়াদা করেছিলাম তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। তখন হিয়ং জবাব দেয়, তুমি সবসময় শুধু অন্যের জন্য বেঁচেছো, এবার নিজের জন্য বাঁচো। সে জিওকের আঙুল থেকে রিংটা খুলে নেয়, তাকে মুক্ত করে দেয়। জিওক কাঁদতে থাকে। হিয়ংও একা ফিরে গিয়ে নিজ ঘরে কাঁদে। জিওক তার লাগেজ নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কিছুদিন পর গিউ এসে হিয়ংকে জানায় আজ জিওক বিদেশ চলে যাচ্ছে, তুমি এয়ারপোর্টে যাবে না? হিয়ং চুপ করে থাকে। সে গিউয়ের দেওয়া সেই পুরনো চিঠিটা বারবার পড়ে কিন্তু এয়ারপোর্টে যায় না। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। হিয়ং চাকরি ছেড়ে হাজনুনকে নিয়ে নিজের সফটওয়্যার কোম্পানি চালু করতে চায় এখন, কিন্তু টাকার সমস্যা। সে তার মায়ের পুরনো বাড়ি বিক্রি করতে গেলে দেখে জিওকি সেই ক্লায়েন্ট। জিওকের পাশে এক সুন্দরী মেয়ে। হিয়ং ভাবে হয়তো ওটাই তার বাগদত্তা। সে কিছু না বলেই চলে আসে। তো এরপর দেখা যায় ভার্সিটিতে জায়নের সেমিনার আছে। সে খুব নার্ভাস। হিয়ং তাকে বলে শুধু একজনের চোখে চোখ রাখো। জায়ন মঞ্চে উঠে দেখে গিউ তাকিয়ে আছে। তার দিকেই তাকিয়ে সে বক্তৃতা শেষ করে। এরপর তারা একসাথে খায়, ঘুরে বেড়ায়। রাতে গিউ তাকে সমুদ্র পাড়ে নিয়ে যায়। গিউ জায়নের সামনে হাঁটু গেড়ে বসে একটি রিং তুলে ধরে আর বলে, তোমার সাথে আমি বাকি জীবন কাটাতে চাই, উইল ইউ ম্যারি মি? জায়নের চোখে পানি। সে বলে ইয়েস। আর এখানেই জায়ন সিদ্ধান্ত নেয় সে এখন থেকে আর অ্যাডাল্ট স্টোরি লিখবে না, সে এখন থেকে ভালো গল্প লিখবে। এতে তার জনপ্রিয়তা কম হোক আর বেশি হোক সেটা তার দেখার প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, এখন গিউ তার পাশে রয়েছে যাকে সে ভালোবাসে, আর বোঝাই যাচ্ছে তার সাথে তার জীবনটা ভালোই কাটবে। তো এরপর দেখা যায় হিয়ং দাঁড়িয়ে আছে সেই জেনারেল স্টোরের সামনে যেখানে জিওক প্রথম চাকরি করত, যেখান থেকে তাদের গল্পটা শুরু হয়েছিল। দোকানটা এখন বন্ধ। হিয়ং চুপচাপ কাঁদছে। দোকানের পুরনো মালিক এসে জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? হিয়ং বলে, এই দোকানটা বন্ধ হয়ে গেছে, এখন আমি সিগারেটটা কোথায় থেকে কিনবো? লোকটা চুপ করে যায় আর তখনই হাজির হয় জিওক। তার পাশেই দাঁড়িয়ে এক মেয়ে। হিয়ং বলে, শুনেছি তুমি বিয়ের জন্য কোরিয়াতে এসেছো, তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, তোমাদের জন্য শুভকামনা। তার চোখে জল তবু মুখে হাসি রাখে। এরপর সে বলে, তুমি তো সবসময় জিজ্ঞেস করতে আমাকে কে সিগারেট
সিগারেট খাওয়া শিখিয়েছিল। আজ বলি, বাবার মৃত্যুবার্ষিকীর দিন আমি সিগারেট কিনেছিলাম, কিন্তু লাইটার কিনেনি। ভেবেছিলাম যদি কেউ রাস্তায় লাইটার দেয় তবে খাবো, আর সেই লাইটারটা আমাকে তুমি দিয়েছিলে। এর মানে তুমি আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিলে। এই কথাগুলো বলে মন খারাপ করে সে চলে যেতে থাকে, কিন্তু এবার জিওক তাকে যেতে দেয় না। সে চিৎকার করে বলে, আমি তোমাকে অনেক মিস করি। হেয়ং বিস্মিত হয়ে যায়। সে বলে, তোমার তো বিয়ে হতে যাচ্ছে। জিওক হেসে বলে, সে আমার সৎ বোন, আমি তার বিয়ের জন্য এসেছি। হেয়ং তখন তার হাতে থাকা ড্রিঙ্কসটা তাকে দেয়। জিওক সেটা খেয়ে মাতাল হয়ে যায়। হেয়ং তাকে বাড়ি নিয়ে আসে, শুয়ে দেয়, চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে ঘুম ভেঙে দেখে জিওক কোথাও নেই। সে ভয় পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। অবশেষে দেখে জিওক তার জন্য খাবার আনতে গেছে। হেয়ং দৌড়ে গিয়ে জিওককে জড়িয়ে ধরে, বলে, আমি ভেবেছিলাম তুমি আবারও আমাকে ছেড়ে চলে গেছো। জিওক হেসে বলে, ওয়েডিং রিং চুরি করেই পালিয়ে যাব? এমনি এমনি যাব না, কারণ আমি যাব যখন তোমার লস করেই যাব। হেয়ং তখন বলে, আমি কোনো লাভ লস ছাড়াই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জিওক। আর এখানে বোঝা যায় এই প্রথমবারের মতো গল্পের নায়িকা লাভ লস ছাড়া কাউকে ভালোবেসেছে, আর সে হচ্ছে গল্পের নায়ক জিওক। আর জিওক তখন তাকে কিস করে। আর এখানে এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট বক্সে ওকে লিখতে পারেন, তাতে আমি বুঝতে পারবো ভিডিও শেষ পর্যন্ত কে আমার সঙ্গে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।